আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? পুরোটা তারা কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি? তাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? বাংলাদেশের অবস্থা একেবারে অন্ধকারময় এবং আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা গত এক বছরে অন্ধকার থেকে আরও গভীর অন্ধকারে চলে গেছে। যেই দেশে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি গতকালকের থেকে ফলো করছিলাম বাংলাদেশের বিভিন্ন সমস্ত বিষয়গুলোকে। তাতে এই মুহূর্তে নির্বাচন হবে না, করতে দেবে না। আর গতকাল বৃহস্পতিবার নাকি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। সেখানে জানা গেল কি ডিসেম্বরে সেই নির্ঘণ্ট প্রকাশ হবে, তারপর জানা যাবে যে কবে নাগাদ নির্বাচন হবে। তবে ততদিন বাংলাদেশ নামক দেশটি পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে যাবে, আর না হলে ভারত আক্রমণ করে এই পূর্ব পাকিস্তানিগুলোকে খেদাবে, আর না হলে একেবারে ওইখানেই পুঁতে দেবে। সেটাই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা এখন চাইছে। তবে ভারত বললেই তো আর চট করে অন্য একটা দেশের মধ্যে ঢুকে গিয়ে আক্রমণ শানাতে পারে না। তবে সময় ঘনিয়ে এসেছে, এটা ঘটনা। মুক্তিযোদ্ধাদের কি করছে, অ্যালিগেশন লাগিয়েছে যে তারা সন্ত্রাসবাদী। মানে ভাবুন, আমাদের ভারতের কথা যদি আপনারা দেখেন, যারা বিপ্লবী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, এদেরকে ব্রিটিশ আমলে ওই রকমই একটা ভাবে সন্ত্রাসী চোখে দেখেছিল তারা। কিন্তু আমাদের কাছে, ভারতবাসীর কাছে তারা বীর যোদ্ধা, তারা আমাদের বিপ্লবী, আমাদের ভগবান তুল্য। বাংলাদেশের ক্ষেত্রেও মুক্তিযোদ্ধারা অনেকটা সেই সম্মান পাবেই এবং প্রাপ্য তাদের সেই সম্মান। কিন্তু দেখা যাচ্ছে কি মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এছাড়া কেউ বাঁচতে পারছে না। মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কুরজুন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের যেই কজন মানুষের ভিডিও আমরা পশ্চিমবঙ্গে বসে দেখি, তার মধ্যে সাজ্জাদ কাদির আছেন, এরকম কয়েকজন আছেন। এই মঞ্জুরুল আলম পান্না, ওনার ভিডিও কিন্তু রোজ আমরা ফলো করি। এই মানুষটি সরাসরি এবং যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছিলেন তাদের সরকারের বিরুদ্ধে, এবং এটা স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সেই অধিকার সাংবাদিকদের থাকে, কিন্তু বাংলাদেশ এখন গণতান্ত্রিক নয়, একটি অবৈধ সরকার দ্বারা চালিত, এবং সেখানে প্রশ্ন করার অধিকার নেই যে রাজা তোর কাপড় কোথায়। এখানে মঞ্জুরুল আলম পান্না ভাই, উনি কিন্তু সেরকমভাবে কোনো প্রশ্ন করেননি। তিনি বলেছিলেন বা তিনি কিছু সমালোচনা করেছিলেন, কিসের? যুক্তিযুক্ত সমালোচনা, যে তাদের দেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস সরকার যেই ভুলগুলো করছে সেগুলোকে তুলে ধরা একজন সাংবাদিকের কর্তব্য। সেই কাজ তিনি করছিলেন। সেই কাজ করতে গিয়ে কি হলো, তাকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে তুলে নিয়ে চলে গেল পুলিশ এবং হাতকড়া পরিয়ে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেখানে উনি কি বলেছেন সত্যিই তো। আর সেখানে যারা এই মোহাম্মদ ইউনূস এবং এই অবৈধ বাহিনীর পাঠানো মোবাইল রিপোর্টার, তারা কি বলছে? তারা প্রশ্ন করছে যে আপনি দেশের বিরুদ্ধে কি কি সন্ত্রাস করেছেন, এই ধরনের প্রশ্ন করছে। এই প্রশ্ন করতে তাদের একটু লজ্জা হচ্ছে না? যে মানুষটা দিনের পর দিন লড়াই করছে আপনাদের স্বাধীনতার জন্য, প্রশ্ন নিজেকে করুন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা এই হবে। এই যে ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনাকে বলতেন, তাহলে এ হচ্ছে মানে একেবারে কোন লেভেলের স্বৈরাচারী হলে এই সাধারণ মানুষগুলোকে, অধ্যাপকদের, মুক্তিযোদ্ধাদেরকে
সাংবাদিকদেরকে এরকমভাবে হাতকড়া লাগিয়ে নিয়ে যায়? কেন তারা প্রশ্ন করেছিল। এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের। বাংলাদেশ ভালো নেই, সবাই জানে। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ পিছিয়ে চলেছে। একটি দিন ইকুয়াল টু 8 দিন তারা পিছিয়ে যাচ্ছে। তারা ভোট দিতে চায়, তাদের গণতান্ত্রিক সরকার আনতে চায়, কিন্তু তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে ভুল করে যাদেরকে নিয়ে এসেছে তাদেরকে তারা চাইছে না, কিন্তু যাদেরকে নিয়ে এসেছে তারা তাদের ঘাড়ের উপরে এমনভাবে চেপে বসেছে যে আর তাকে ঝেড়ে ফেলা যাচ্ছে না। সাধারণ মানুষরা পারছে না, তাদের ক্ষমতার বাইরে চলে গেছে। এই যে পুলিশ এই অবৈধ সরকারের কথায় এই মানুষগুলোকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তাদের বুকে এতটুকু বাজছে না যে যাদের কথা শুনে এই মানুষগুলোকে তারা গ্রেপ্তার করছে, সেই মানুষগুলোই 1 বছর আগে এই পুলিশ বাহিনীর তাদের বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র তাদেরকে মেরে ঝুলিয়ে রেখেছিল ব্রিজ থেকে, আগুন জ্বালিয়ে দিয়েছিল, থানায় থানায় পুড়িয়ে মেরেছিল জ্যান্ত পুলিশ অফিসারদের। তারা ভুলে গেছে আসলে তারা কি করবে। তাদের পেট চালানোই এখন দায়। তারা যদি প্রতিবাদ করে তাকেও সন্ত্রাসবাদী তকমা দিয়ে অন্য আরেকজন পুলিশকে ডেকে অ্যারেস্ট করিয়ে দেবে। সে কি খাবে? তারও তো ফ্যামিলি রয়েছে, তাদেরকে কি দোষ আর দেওয়া যেতে পারে? পুরো তালে গোলে ঘেটে ঘ হয়ে রয়েছে বাংলাদেশ। তার মধ্যে আন্দোলন বুয়েট আবারও কিন্তু চলছে। গত পরশুই সে ভিডিও বানিয়েছিলাম। সেই আন্দোলন চলবে, উত্তরোত্তর বাড়বে, কিন্তু এই আন্দোলনকে আরও উজ্জীবিত করতে হবে। বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের মানুষ এই সরকারের এগেনস্টে কোনো কথা বলছে না, বলতে পারবেন না, আর যারা বলবেন তাদেরকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হবে। আমরা কিছু মানুষ আছি যারা ভারতবর্ষ থেকে, এবং বেশ কিছু মানুষ আছেন যারা বিদেশে বসেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এই ইনফরমেশনগুলো অন্তত পক্ষে পৌঁছে দেওয়ার মতো একটা আমরা ব্যবস্থা এই ইউটিউবের মাধ্যমে করে রেখেছি। আপনারা সেই খবরাখবরগুলো আমাদের জন্য পাচ্ছেন। এদিকে রাশিয়া, চায়না এবং ভারত একটি মিটিং হতে চলেছে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। এখানে আপনি জেনে রাখুন বাংলাদেশ নিয়ে কথা হবেই হবে। এবং এই যে আমেরিকার আগ্রাসন, পাকিস্তানকে এক কোলে বসানো আর অন্য কোলে বাংলাদেশকে বসিয়ে তাদের জমি দখল করা, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নেওয়া, এবং চীন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বাংলাদেশের জমি ব্যবহার করার মতো যে প্ল্যান প্রোগ্রাম করছে, সেই প্ল্যান প্রোগ্রামের এগেনস্টে এখানে কথা হবেই। এবং বাংলাদেশ থেকে সম্পূর্ণ আমেরিকাকে বিদায় জানাবে, আর তাদের লেজুরগুলোকেও কিন্তু খেদাবে, আর না হলে ওখানেই মাটিতে পোতা হবে। তারা যতই মনে করুক যে তারা পূর্ব পাকিস্তান বানাবে, পাকিস্তান এবং আমেরিকার সাহায্য নিয়ে, সেগুড়ে বালি কয়েক দিনের মধ্যেই কিন্তু ভালো খবর পেতে চলেছেন। সেপ্টেম্বরেই বড় কিছু হয়ে যেতে পারে, কোনো টেনশন নেই, একদম ঘাবড়াবেন না। ভোট হবে না আওয়ামী লীগ ছাড়া, কারুর বাপের ক্ষমতা নেই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট করিয়ে দেখাবে। ওকে, আওয়ামী লীগ সমেত হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, তারপর যে ক্ষমতায় আসবে ভারত বাংলাদেশ সেই ক্ষমতা অনুযায়ী বা সেই সরকারকে নিয়ে একসাথে এগিয়ে যাবে। আজকেই 3খানা স্থলবন্দর কিন্তু বন্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট। তার মধ্যে 3টেই ভারতের সঙ্গে, 2টো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল। শেখ হাসিনার সময় শুরু হয়েছিল, কি বলা হয়েছে, এগুলো কোনো কাজে লাগছে না। আসলে ব্যবসায়ী তো বন্ধ ভারতের সঙ্গে বাংলাদেশের, মালপত্র আর কি যাবে। আর চাল, ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো যে ভারত এখনও পাঠিয়ে যাচ্ছে, দয়া দেখাচ্ছে বলা যেতে পারে এই মুহূর্তে। কারণ যে পরিস্থিতি, তাতে ভারতের কোনো কিছু পাঠানোই উচিত নয়, তবু পাঠাচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথা ভেবে পাঠাচ্ছে। তো সেটা হিলি বন্দর দিয়ে যাতায়াত করছে। 3টে অন্যান্য বন্দর কিন্তু আপাতত আবারও নতুন করে বন্ধ হয়ে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেই পরিস্থিতিতে রয়েছে সেটা খুব দুঃখজনক। 10% বেশি মানুষ অনাহারে ভুগছে। তাদের কাছে এখন দিনের রাতের সবসময় স্বপ্ন 2টো রুটি আর সাথে যদি একটু চিনিও পায়, সেটা দিয়েও তারা দিন গুজরান করবে, কিন্তু সেটাও জুটছে না। খুব খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফিরুক বাংলাদেশের এই সমস্ত জঞ্জাল সাফ করে বাংলাদেশে আবার নতুন সূর্যের উদয় হোক, সেটাই আমরা চাইব একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, একজন বাঙালি হিসাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এই সমস্ত খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হতে থাকবে। টাটা।